নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বৃহস্পতিবার দুপুরে একটি টিভি চ্যানেলে দেখছিলাম, একজন অ্যাঙ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি করে নিয়ে চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি করে নিয়ে চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি করে নিয়ে চলে গেল। বিশাল চিৎকার করছেন। বিষয়টা আপনারা অনেকেই জেনে গেছেন যে বৃহস্পতিবার যখন সকাল থেকে তৃণমূলের যে ভোট কুশলী সংস্থা আইপ্যাক আর তাদের যে কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে রেড হয়েছে এবং তাদের সেক্টর 5-এ যে অফিস রয়েছে গোদরেজ ওয়াটার সাইটে, সেই অফিসে রেড হয়েছে। একই সঙ্গে রেড চলছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে হচ্ছে সেই প্রতীক জৈনের বাড়িতে যান এবং দু একজন পুলিশ আধিকারিককে নিয়ে তিনি ভিতরে ঢোকেন। ঢুকে বেরিয়ে এসে হাতে তার একটা সবুজ রঙের ফাইল ছিল, যাওয়ার সময় তার কোনো ফাইল ছিল না হাতে। বেরিয়ে এসে তিনি প্রেস কনফারেন্স করেছেন, ইডিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন, অমিত শাহকে আক্রমণ করেছেন এবং পরিষ্কার বলেছেন যে ভোটের আগে তৃণমূল বিজেপি লড়াই করার তাদের সাহস নেই। তারা এখন এজেন্সি নামিয়েছে এবং এজেন্সি নামিয়ে আমাদের ভোট কুশলী সংস্থা আইপ্যাক তাদের কর্ণধার এবং অফিসে তারা হানা দিচ্ছে আমাদের যেসব ইলেকশন স্ট্র্যাটেজির যে সমস্ত কাগজপত্র রয়েছে, ক্যান্ডিডেট লিস্টের যেসব কাগজপত্র রয়েছে এবং ফাইন্যান্সিয়াল পেপার সমস্ত হচ্ছে এগুলো লুট করে নেওয়ার জন্য বা ডাকাতি করার জন্য ইডিকে পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজটা করে দিয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছিল, সেই অ্যাঙ্কারকে একটু বলি যে চুরি করে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ফাইল। চুরি তো আইনের পরিভাষায় চুরি তো আড়ালে হয়, লোকচক্ষুর আড়ালে হয়, কারো চোখের সামনে তো হয় না। চোখের সামনে হলে সেটা ডাকাতি হয় বা রাহাজানি হয়। 4 জন হলে রাহাজানি হয়, 4 জনের বেশি হলে ডাকাতি হয়, যতটুকু বলে ক্রাইম রিপোর্টিং করে জেনেছিলাম। তো তাহলে বলতে পারতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাতি করে নিয়ে যাচ্ছেন। সেটা কিন্তু বললেন না। তো আমার কথা হলো যে ওখানে তো ইডির মিডিয়ায় যেটা বলছিল যে দিল্লি থেকে একটা স্পেশাল টিম এসছে, সেই টিমের সঙ্গে হচ্ছে সেন্ট্রাল ফোর্স, অন্তত 20-25 জন তো ছিলেন, 20-25 জন লোক রয়েছেন, ইডির অফিসাররা রয়েছেন, সেন্ট্রাল ফোর্স রয়েছেন। তারপর আপনাদের রেড করার কতগুলো প্রসিডিওর আছে। সেন্ট্রাল ফোর্স জায়গাটাকে কর্ডনিং করে রাখে যাতে কেউ ঢুকতে না পারে ভিতরে অফিসাররা, যদি কর্মীরা থাকে সেই সংস্থা, সেই কর্মীদের মোবাইলে হাত দিতে দেন না, কম্পিউটারে হাত দিতে দেন না, অনেক সব ব্যাপার থাকে। সিসিটিভি চালু থাকলে, যদি বন্ধ করে দেন আলাদা কথা, চালু থাকলে সবই দেখা যায়। তো আপনারা তখন কি সেন্ট্রাল ফোর্স কি খৈনি ডলছিল না ভিতরে অফিসার যারা তাদের বেশিরভাগই অবাঙালি দিল্লি থেকে এসছেন, তারা সব খৈনি টৈনি ডলছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলেন কি আপনারা কি করতে এসছেন আমাদের হচ্ছে যে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট যারা, তাদেরকে এইভাবে হেনস্থা করছেন কেন অমুক বলে, আমি ফাইল নিয়ে চলে যাচ্ছি। আসলে উনি ফাইল নিয়ে চলে গেলেন এবং তারপর হচ্ছে টিভির অ্যাঙ্কাররা চিৎকার করা শুরু করে দিলেন। তো আটকাতে পারতেন তো, বলতে পারতেন রেড চলছে, এখানে ভিতরে যাওয়া যাবে না, কারোর অনুমতি নেই। কেউ এসে পরিচয় দিতে পারতেন যে এই আমরা এখানে করছি, আপনারা এখন আসবেন না, রেড মিটে গেলে আমরা যা বলার বলে দেবো। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ঢুকতে দিলেন, তিনি আপনাদের চোখের সামনে থেকে ফাইল নিয়ে চলে গেল আর আপনারা খৈনি ডলছিলেন। এটাই বোঝা যায় যেটা হয়েছে। তো এরপরে তিনি আইপ্যাক অফিসে গেলেন, যে সেক্টর 5-এ, সেখানেও একই রকম মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলেন। ঢোকার পরে ওখানে আটকে ছিল অবশ্য সেন্ট্রাল ফোর্স, উনি পাশে অন্য লিফট দিয়ে চলে গেছেন উপরে গিয়ে তারপরে তার সঙ্গে যারা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারা কিছু ফাইল নিয়ে বেরিয়ে চলে এসছে। এটা দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত তিনি মিডিয়াকে বলেছেন যেরকম আমাদের সমস্ত হচ্ছে ভোটের আগে যাতে আমরা প্রস্তুতি নিতে না পারি, তাই আমাদের ভোট কুশলী সংস্থার অফিসে এইসব ইডি হানাটানা দিয়ে হচ্ছে এইরকম ভাবে আমাদের সমস্ত কাগজপত্র এগুলো তৈরি করতে, ইলেকশন পেরিয়ে যাবে, এসব স্ট্র্যাটেজি রিপোর্ট আছে, ক্যান্ডিডেট লিস্ট আছে, এসব তারা লুট করতে এসছে, ডাকাতি করতে এসছে। দিল্লি থেকে অমিত শাহ এদেরকে পাঠিয়েছেন, ভোট এসছে, এখন ইডি সিবিআই হচ্ছে বিজেপির নেমে পড়েছে। তো এই হচ্ছে ব্যাপার। বিষয়টা হচ্ছে আসলে আমি যেটুকু জানলাম সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ডিসেম্বরের শেষ দিকে অমিত শাহ এসেছিলেন এবং অমিত শাহ আসার পরে সেখানে বিজেপি নেতাদের নিয়ে নানান রকম সমস্ত আলোচনা হয়েছে, দফায় মিটিং হয়েছে শীর্ষ কর্তাদের নিয়ে বাংলার। তো তাতে অমিত শাহ বুঝিয়ে দিয়েছিলেন যে তার কাছে যে গোপন রিপোর্ট, তাতে বিজেপির অবস্থা খুব ভালো না স্টেটে, ক্ষমতা আসা এখনো কোনো প্রশ্নই নেই। তো এখন যেটা হয় যে যদি ইলেকশনে যদি ইডিফিডিকে নামানো যায়, কোনোভাবে কিছু করা যায়, এর আগে ইডি সিবিআই তো 2022 সাল থেকে খেলছে এইসব বিষয়ে, বিভিন্ন দুর্নীতি মামলা হাইকোর্টের নির্দেশে তদন্ত করেছে, অনেককে জেলে ভরেছে, সব আবার বেরিয়ে গেছে জামিনে, এখনো কারো কনভিকশন হয়নি, মানে তারা দোষী সাব্যস্ত হয়নি। এটির তদন্ত এখন চলবে, বছরের পর বছরই চলবে।
তো হচ্ছে যে যদি আবার লেটেস্ট একটা কোনো মামলা টামলা পাওয়া যায়, কারণ শুভেন্দুরা নাকি শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা বলছেন যে কি যে আইপ্যাক সংস্থা হচ্ছে খুব সাংঘাতিক ভাবে হচ্ছে তারা অ্যাক্টিভ হয়েছে এবং তারা যে সমস্ত জিনিস করছে, বিশেষ করে এসআইআর এ আইপ্যাক একটা বড় রোল নিয়েছে। তাই আইপ্যাককে যদি ভোতা করে দেওয়া যায় কোনোভাবে, তাহলে হচ্ছে কিছুটা বিজেপি এগোতে পারে, কারণ তৃণমূলের ভোট কুশলী সংস্থা হিসাবে আইপ্যাক যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ভালো কাজ করছে বলে বিজেপির নেতাদের কাছে খবর। কথা কথা শুভেন্দু অধিকারী দেখবেন আইপ্যাকের হচ্ছে কথা আনেন, রেফারেন্স আনেন, আইপ্যাকের লোকরা এগুলো করছে, আইপ্যাকের লোকরা অমুক করছে তমুক করছে। এসআইআর নিয়ে আইপ্যাক একটা বড় রোল নিয়েছে, আইপ্যাক একটা বড় স্ট্যাটিস্টিক্স কালেক্ট করেছে যে কত কোন কনস্টিটিউয়েন্সিতে কত লোকের নাম বাদ পড়েছে, তারা কোন সম্প্রদায়ের, হিন্দু না মুসলিম, বাঙালি না অবাঙালি, পুরুষ মহিলা, এ সমস্ত, সেটা নিয়ে পরবর্তীকালে তৃণমূল কোনো স্ট্র্যাটেজি তৈরি করবে, বা কোথায় মুসলিম বেশি পড়েছে না হিন্দু বেশি পড়েছে, এই সমস্ত তারা স্ট্র্যাটেজি করেছে বুথ লেভেল যে এজেন্টরা আছে তৃণমূলে তাদের সঙ্গে কোঅর্ডিনেট করে। তো এসব হচ্ছে, এখন এসব লুটফুট করে যদি একটু তালগোল পাকিয়ে দেওয়া যায়, বা এই ক্যান্ডিডেট লিস্টটা ক্যান্ডিডেটদের সম্পর্কে আইপ্যাক রিপোর্ট তৈরি করেছে যে কোন ক্যান্ডিডেটকে আবার দিলে সে জিততে পারে, কোন ক্যান্ডিডেট পারবে না, কোন হারা সিটে জোর দিলে জিতে আসতে পারে, এই ধরনের যেটা হয় এই সমস্ত ভোট কুশলী সংস্থাগুলো যেরকম ভাবে রিপোর্ট তৈরি করে, তা সেগুলো লুট করে তৃণমূল এদেরকে বসিয়ে দিতে পারে, বাদ দিতে পারে সেই লোকগুলোকে যদি বিজেপি না যায়। বিজেপিতে আবার প্রার্থীর ব্যাপারে একটু সমস্যা আছে, কারণ সব জায়গায় তো ঠিক মতো প্রার্থী পাওয়া যাবে না, এবং পাওয়া গেলে হচ্ছে তাকে কতটা তিনি কতটা গ্রহণযোগ্য হবেন তা নিয়ে যথেষ্ট সংশয় থাকে। কারণ হচ্ছে প্রতিবার ইলেকশনে দেখা গিয়েছে কর্মীরা সেটা মেনে নিতে পারেন না, এসব হয়। তো এখন এসব করতে গিয়ে আলটিমেটলি যারা শুভেন্দু অধিকারীরা বা শ্রমিক ভট্টাচার্যরা পায়ে কুড়ুল মারলেন, তারা সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামিয়ে দিলেন। কারণ বৃহস্পতিবার যখন সকালে রেড হয়েছিল, ইডি এসে রেড করছে ভোট কুশলী সংস্থার অফিসে, তার কর্ণধারের বাড়িতে, তৃণমূলের নেতারাই অনেকে থমকে গিয়েছিলেন, মন্ত্রী সাংসদরা বুঝতে পারছিলেন না কি করব। মমতা বন্দ্যোপাধ্যায় তখন হচ্ছে সরাসরি একদম স্পটে গিয়ে সেখানে প্রতিজ্ঞা নিয়ে বাড়িতে ঢুকে বা আইপ্যাকের অফিসে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যেখানে ডাকাতি ফাকাতি করা চলবে না, অমিত শাহ যতই হচ্ছে ইডিকে পাঠাক, এখানে সব চলবে না। একটা পুরনো মামলা আপনাদের বলেই দিই, ইডি একটা প্রেস রিলিজ দিয়েছিল বৃহস্পতিবার দিন, কোন মামলার সূত্রে হচ্ছে তারা রেড করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বোঝাতে চেয়েছেন যে একটা পুরনো 5-6 বছর আগের মামলা, সেই মামলাটা দেখিয়ে হচ্ছে রেডটা করে আসলে হচ্ছে আমাদের যে সমস্ত স্ট্র্যাটেজিক রিপোর্ট সেগুলোকে লুট করতে চেয়েছে। মমতা এখন এই ইয়েতেই প্রচার করবেন, এবং যে আজ শুক্রবার বিকেলে তিনি এইচবি স্টেটে এইচবি বাস স্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত মিছিলও করবেন, পার্টিকে নেবেন ওখান থেকে, এবং বৃহস্পতিবার সেক্টর 5 থেকে ঘোষণা করে দিলেন যে বিকেলবেলা সব ব্লকে ব্লকে মিছিল হবে, সেই মতো সব লোকজন নেমে পড়েছে। আসলে শুভেন্দুরা বুঝতে পারেননি যে এইটা বোধহয় খেলে বোধহয় বিরাট কিছু করতে পারবে, কিন্তু এটা যে হিতে বিপরীত হবে, বুমেরাং হবে, এটা বোধহয় বুঝতে পারেননি অনেকে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে বাঘিনী এখানে ইডি ডাকাতি করতে এসেছিল, সেটা তিনি সুবিধা করতে দেননি, তিনি ফাইল নিয়ে চলে এসেছেন, বলে দিয়েছেন পরিষ্কার যেই ব্যাপার। আর আরেকটা জিনিস বলি, এখন বিজেপির হয়ে যারা মাঠে নেমেছেন সোশ্যাল মিডিয়া তারা বারবার বলছেন চুরি। আমি একটা কথাই বারবার বলবো তাদের, যে এতগুলো ইডির অফিসার, এতগুলো সেন্ট্রাল ফোর্স, তারা সব খৈনি ছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ফাইলগুলো চুরি করে নিয়ে চলে আসলেন। তারা চোখ মুখ বুঝে দেখলো, তারপর বিকেলবেলা হাইকোর্টে একটা পিটিশন ফাইল করলো যে আমাদের কাজে বাধা দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী অনৈতিকভাবে এসব করেছে, এবং পাল্টা ইডির বিরুদ্ধে হচ্ছে প্রতিজ্ঞানের পরিবার মামলা করেছে, পুলিশ যে এফআইআর করে দিয়েছে আইপ্যাকের অফিসে রেড করা নিয়ে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। তো এটা শুভেন্দুদের ক্ষেত্রে খুব একটা সুখকর হলো না, কারণ হচ্ছে আবার একটা ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তারা তুলে দিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেহেতু রাস্তায় নেমে পড়েছেন, পার্টিও রাস্তা নেমে পড়েছে, এবং তৃণমূলের সাংসদ, এমপি, কাউন্সিলর, তারা সব মন্ত্রীরা সব উজ্জীবিত হয়ে পড়েছেন, যে যার তো নেমে পড়েছেন, যে নেত্রী যখন মাঠে নেমে পড়েছেন তাদের আর কোনো অসুবিধা নেই, তারাও হচ্ছে একযোগে নেমে পড়েছেন, এবং পরিষ্কার যে ইডি হচ্ছে এইরকম আমাদের ভোট কুশলী সংস্থার অফিসে এসে আমাদের ইলেকশন স্ট্র্যাটেজির সমস্ত জিনিস ডাকাতি করতে এসছে। মুখ্যমন্ত্রী সেটা নিজে গিয়ে রুখে দিয়েছেন, এই বার্তাটাই তারা বারবার করে দেওয়ার চেষ্টা করবেন। বিজেপি যে এমনি লড়াই করার সাহস নেই, বিজেপি পারবে না লড়াই করতে, তাই এখন ইডিকে নামিয়েছে, যদি ইডিকে দিয়ে কোনো রকম হচ্ছে ডিস্টার্ব করে তৃণমূলকে যদি কিছু করা যায়। তো এরকম একটা জায়গা গেছে। যদিও শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা এই রেডের ব্যাপারে বিবৃতি দেওয়ার ব্যাপারে খুবই হচ্ছে শোনা যাচ্ছে খুবই সচেতন ছিলেন। বারবার তারা বলেছেন যে মুখ্যমন্ত্রী নিজের পদমর্যাদা মতো কাজ করেননি, তিনি অনৈতিক কাজ করেছেন, কেন্দ্রীয় সংস্থার এই রেডে তিনি গিয়ে তাদের কাজে বাধা সৃষ্টি করেছেন, এইসব কথা বলেছেন। কিন্তু শোনা যাচ্ছে দিল্লি থেকেই নাকি বলে দেওয়া হয়েছিল যে বেশি বেড়ে খেলতে না, বেশি বাড়াবাড়ি করে কোনো বিবৃতি দিতে না,
তো ইডি যেটা করছে করুক, এর মধ্যে যাতে না ঢোকে, তো এরকম বলেছে। কিন্তু পলিটিক্যাল গেম না হলে আর ইডিকে নামিয়ে লাভটা কি আছে? কারণ পরিষ্কার কথা, এটা একটা বাচ্চা ছেলেও বোঝে। এই মামলাটা ইডি যে রিলিজ দিয়েছে, ইডি বলেছে যে এইটার সঙ্গে নির্বাচনী রাজনীতি বা এইসবের কোনো সম্পর্ক নেই। তার একটি কয়লা পাচার মামলায় হচ্ছে এক হাওলা অপারেটরের সন্ধান পেয়েছিলেন, যে কয়লা পাচার মামলা, এই যে মামলাটাতে এসছে ইডি রেড করতে, এই মামলাটা হচ্ছে 20 সালের নভেম্বর মাসের, মানে ধরে নিন 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। 21, 22, 23, 24, 25, 26-এ পড়ে গেছে। 20 সালের নভেম্বর মাসে একটি মামলা, সেই মামলাতে, কয়লা পাচার মামলাতে এক হাওলা অপারেটরের সন্ধান পাওয়া গেছে, যার সঙ্গে 10 কোটি টাকার লেনদেন হয়েছে আইপ্যাক সংস্থা। সেই কারণেই হচ্ছে তারা রেড করতে এসছে। এটার সঙ্গে পলিটিক্যাল কোনো কানেকশন নেই, এটার সঙ্গে নির্বাচনী রাজনীতি বা ভোটকুশলী সংস্থা কি করছে না করছে তার কোনো সম্পর্ক নেই। এই ধরনের একটা রিলিজ দিয়েছে। কিন্তু সবাই বোঝে যে ভোটের 3 মাস আগে 5 বছরের পুরনো মামলা নিয়ে আইপ্যাকের অফিসে রেড করার মানেটা কি, এবং কেন এটা হচ্ছে, দিল্লি কেন করাচ্ছে, এগুলো সব বোঝে। এখন আর মানুষ বোকা নয়, সব বুঝতে পারে। 5 বছরের পুরনো মামলা নিয়ে যখন এসব রেড ফেড হয়, এবং তৃণমূলের ভোট কুশলী সংস্থার অফিসে। তো অনেকে এও বলছেন যে 5 বছর আগে পুরনো মামলা শুধু নয়, যে প্রতীক জৈন এখানে যেটা কাজ শুরু করেছেন আইপ্যাকের যে টিমটার সঙ্গে, সেটা উনি 2023 সালে জয়েন করেছেন। জবেকার মামলা, 20 সালের নভেম্বর মাসে, তখন প্রতীক জৈন এই সংস্থায় ছিলেন না। তাহলে এই রেট কেন, আর তার বাড়িতেই বা রেট কেন? আর 5 বছর পুরনো মামলা সব নথিপত্র প্রতীক জৈন কি ইডি আসবে বলে সব সাজিয়ে গুছিয়ে বিয়ের যেমন তত্ত্ব হয় না, ট্রেতে করে সাজিয়ে রেখে দিয়েছিলেন? আমি জানি না। আসল লক্ষ্যটা ছিল হচ্ছে এসে লন্ডভন্ড করে দাও আইপ্যাকের অফিস, এবং হচ্ছে তৃণমূলের নথিপত্র সব যা আছে, পলিটিক্যাল স্ট্র্যাটেজির সব রিপোর্ট আছে, সেগুলো নিয়ে চলে যাও। চলে গিয়ে হচ্ছে এবার তৃণমূলকে একবার নাস্তানাবুদ করে দাও। এই ইডিকে দিয়ে ডাকাতি করার ছকটা যেটা হয়েছে, সেটা বুমেরাং হয়েছে শুভেন্দু অধিকারীদের। আমি জানি না এরপরে আরো কত হচ্ছে তারা খাল কেটে কুমির আনবেন, বা এরকম নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারবেন। ভবিষ্যৎ পড়ে রয়েছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।